সৃজিত মুখার্জির এটাই মুনশিয়ানা যে সৃজিত মুখার্জি চেনা গল্পকেও অচেনাভাবে প্রেজেন্ট করে দিতে পারে। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে সৃজিতের জুড়ি মেলাভার এবং সেটা আরেকবার উনি প্রমাণিত করলেন, সত্যি বলে সত্যি কিছু নেই দিয়ে ওনার শিক্ষা দীক্ষা, ওনার জ্ঞান গরিমা প্রত্যেকটা জিনিস রিফ্লেক্ট করেছে কিন্তু ছবির মধ্যে। এবং ছবির যে বিষয়বস্তু, আমি যদি ছবির প্লট বিভাজন ধরি তাহলে কিন্তু সত্যি কথা বলতে আমাদের ভারতবর্ষ থেকে এই যে জুরি প্রথা, এই জুরি প্রথা কি ভয়ঙ্কর ছিল। এই জুরি প্রথা নিয়ে অনেক সিনেমা আছে কিন্তু অতীতে, কিন্তু আমি একটা সিনেমার রেফারেন্স এখানে না দিয়ে থাকতে পারছি না, সেটা হচ্ছে অক্ষয় কুমারের রুস্তম। অক্ষয় কুমারের রুস্তম সিনেমাটা যারা দেখেছেন তারা খুব সহজে কিন্তু সত্যি বলে সত্যিকে ধরে নিতে পারবেন এক রুকা হুয়া ফ্যাসলা না দেখলেও। হ্যাঁ, এক রুকা হুয়া ফ্যাসলা বা 12 অ্যাংরি ম্যান, যেটা বলিউডের একটা টেলি ড্রামা থেকে সিনেমা থেকে হিন্দিতে সিনেমা, এই যে ব্যাপারটা চলেছিল, কিন্তু তার মধ্যেও আমাদের ভারতবর্ষের যে জুরি প্রথা ছিল, যেটা ঔপনিবেশিক মানে ব্রিটিশ উপনিবেশিক আইন ব্যবস্থার একদম শেষ ধাপ, সেটা কিন্তু 1979 সালে এই রুস্তম সিনেমার অরিজিনাল যে কেস, সেই কেসটার সময় থেকে কিন্তু অফ হয়ে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্যি বলে সত্যি কিছুর প্রেজেন্টেশনটা খুব টাফ ছিল, কারণ প্রায় এত বছর আগে যে সিস্টেম বন্ধ হয়ে গেছে সেই সিস্টেমকে বর্তমানের প্রেক্ষাপটে বর্তমানের যে সমস্যাগুলো রয়েছে, রাজনৈতিক সমস্যা, জাতিগত সমস্যা, ধর্মীয় সমস্যা, পেশাগত সমস্যা, মানবিক সমস্যা, সেক্সুয়াল যে ডাইভার্সিটি, এই ব্যাপারগুলোকে প্রেজেন্ট করাটা ছিল সৃজিতের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং, এবং যেটা নিয়েই আমরা ভাবছিলাম যে কিভাবে প্রেজেন্ট করবে। কারণ এটাকে চেম্বার রুম ড্রামা মানে কোর্ট রুম ড্রামা আপনি যাই বলুন, সৃজিত মুখোপাধ্যায় কিন্তু ব্যাপারটাকে আউটডোরে নিয়ে এসে ফেললো, বা সেটাকে কিন্তু সমুদ্রের তীর, রাস্তাঘাট, জলা জঙ্গল সব জায়গাতেই কিন্তু সৃজিত সেটাকে বিচরণ করে দিল। এবং গল্প কিন্তু শুরু করা হলো একটা মানে একটা কি বলবো, একটা নৈশ ভোজন বা একটা ডিনার পার্টি থেকে। তো এক্স্যাক্টলি, এবং এখানে প্রত্যেকটা চরিত্র যেহেতু আগের স্ক্রিপ্ট বা আগের মানে ছবিগুলো তো সেম জিনিস ছিল, যে প্রত্যেকটা চরিত্র এক একটা সমাজের প্রতিনিধিত্ব করছে, এবং জুরির নিয়মই ছিল তাই। প্রত্যেকেই মানে যে জুরি বোর্ড গঠন করা হতো, সেই জুরি বোর্ডের মধ্যে প্রত্যেকেই কেউ না কেউ এক একটা সমাজ, এক একটা সম্প্রদায়, এক একটা ধর্ম বা এক একটা জাতি থেকে উঠে আসতো, মানে সেই জাতির প্রতিনিধি। তো যেটাতে খুব কমপ্লিকেটেড হতো যে কোনো বিচার করার সময়, কারণ একজন যদি বেঁকে বসতো তাহলে সেই বিচারটা হতো না, যতক্ষণ না সবাই সম্মত হচ্ছে ততক্ষণ হতো না, যেটা কিন্তু সত্যি বলে সত্যি কিছু নেইতে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা লোকের যত্ন। দেখুন, সৃজিত মুখার্জিকে নিয়ে বারবার, সৃজিত মুখার্জি বলুন, দেব বলুন, এদের কাছ থেকে না আমরা আমরা আশা করি অ্যাকচুয়ালি। ধরুন শাহরুখ খান যখন সিনেমা ফ্লপ দিচ্ছিল, তখন শাহরুখ খানকে নিয়ে সবাই সমালোচনা করেছে। কেন করেছে? কারণ শাহরুখ খানের কাছ থেকে সবাই আশা করতো ব্লকবাস্টার হিট। যার কাছ থেকে কেউ আশা করে না তাকে নিয়ে তো কেউ আলোচনা করবে না। তো সৃজিত মুখার্জি, দেব, এদের কাছ থেকে মানুষ আশা করে, তাই তাদেরকে নিয়ে আলোচনা করে, তাদেরকে গালিগালাজ করে, তাদেরকে যাতা বলে ভুল করলে। তো এটা তো হবেই, এবং যেটা যতবার হবে ততবার ভালো কাজ হবে। তো এক্স্যাক্টলি দশম অবতারের থেকে 1000 গুণ ভালো কাজ সত্যি বলে সত্যি কিছু নেই। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের চরিত্র, যেটা নিয়ে আমার সবচেয়ে বেশি ভয় ছিল। তো পরমবাবু দুর্ধর্ষ অভিনয় করেছে, এটাই পরমব্রত চট্টোপাধ্যায়। কিন্তু কিছু ম্যানারিজম আছে, ওগুলো না করলেও হতো, কিন্তু ফাটাফাটি ফাটাফাটি পরমব্রত চট্টোপাধ্যায় যেন নতুন পরমব্রত চট্টোপাধ্যায়কে আমরা দেখছি। আমি জানি না যে উইঙ্কেল টুইঙ্কেলে পরমব্রত চরিত্রকে আরও কতটা ভাঙা হচ্ছে, যদিও আমি সত্যি বলে সত্যি কিছু নেই দেখার সময় অনেকটা সেই 22শে শ্রাবণ আর ভিঞ্চিদার মতনই ফিল পেয়েছি, কারণ আমি এখনো অবধি সৃজিতের যে কটা ছবিকে সেরা ছবি মনে করি তার মধ্যে অবশ্যই 22শে শ্রাবণ, ভিঞ্চিদা, জাতিস্বর, চতুষ্কোণ, অবশ্যই নির্বাক একটা অন্য ঘরানার ছবি হলেও নির্বাক ওয়ান অফ দ্য বেস্ট ছবি সৃজিতের জীবনে। কিন্তু অবশ্যই এক যে ছিল রাজা, কিন্তু তবু এক যে ছিল রাজার মধ্যে অনেক বেশি স্টোরি লাইন বলতে গিয়ে অনেকটা ঘেটে যাওয়ার মতন সিচুয়েশন হয়েছিল, কিন্তু টান যে ব্যাপারটা, সেই টান ব্যাপারটা কিন্তু আমরা চতুষ্কোণে পেয়েছি, জাতিস্বরে পেয়েছি, ভিঞ্চিতে তো একদম কমপ্লিট টান ছিল, এবং তার সাথে সাথে 22শে শ্রাবণ।
কিন্তু তারপরে সত্যি বলে সত্যি কিছু নেই। একটা অসাধারণ প্রেজেন্টেশন। আমি ২য় পুরুষে ঢুকবো না। ১০ম অবতার ছেড়ে দিন। আমি এখানে আসছি না। তো এক্সাক্টলি এরকমভাবেই কাজ হোক, এরকমভাবেই উনি এগিয়ে যাক এবং আরো অনেক রিসার্চ ওয়ার্ক যাতে আমরা ওনার কাছ থেকে পাই, এটাই আমাদের ইচ্ছা এবং আশা। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।